আসসালামু আলাইকুম। আইসিটির সেকেন্ড পার্টটাতে আমরা প্রথম লেকচারে যে সেকেন্ড পার্টটা সেই সেকেন্ড পার্টটা আজকে শুরু করব। এর আগে আমরা প্রথম একটা পার্ট আমরা শেষ করেছিলাম, আশা করি আপনারা সবাই দেখেছেন। তো ওই পার্টটার পরের যে অংশটা সেই অংশটাকে আজকে আমরা কন্টিনিউ করার ট্রাই করি। আচ্ছা, তো আমরা দেখেন আমরা লাস্ট যে পার্টটাতে ছিলাম ওই পার্টটাতে মূলত আমাদের কিবোর্ড নিয়ে আলোচনা চলছিল এবং সর্বশেষ কিবোর্ডের কোন অংশগুলো, কিবোর্ডের কিগুলো নিয়ে, বিভিন্ন টাইপের যে কিগুলো আছে সেই কিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো এখন দেখেন আমাদের কিবোর্ডে এই কিগুলো ছাড়াও আরও কিছু কি থাকে যেগুলো আমরা সচরাচর দেখি। যেমন প্রথম একটা কি থাকে, যে কিটাকে আমরা বলতেছি হোম কি বলতেছি, হোম কি। আচ্ছা, হোম কিটা কি? দেখেন হোম মানে কি? বাড়িতে ফিরে যাওয়া। তার মানে দেখেন, খেয়াল করেন, রিটার্ন টু দ্য কার্সর টু দ্য বিগিনিং অফ দ্য লাইন অর দ্য বিগিনিং অফ এ ডকুমেন্ট, অর্থাৎ বাড়িতে ফিরে যাওয়া। দ্যাট মিনস এভাবে মনে রাখবেন যে বাড়িতে ফিরে যাওয়া মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, একদম শুরুতে। অর্থাৎ একটা ডকুমেন্ট যখন আপনি লিখতেছেন বা ডকুমেন্ট রেডি করতেছেন, সেই ডকুমেন্টের যদি লাইনের প্রথমে যেতে হয় তাহলে আপনি হোম বাটন ক্লিক করবেন। আবার যদি লাইনে একদম ডকুমেন্টের শুরুতে যেতে চান তাহলে আমরা হোম বাটনটা ক্লিক করি। অর্থাৎ লাইন বা ডকুমেন্টের প্রথমে যাওয়ার জন্য আমরা যে বাটনটা ব্যবহার করি সেই বাটনটাকে আমরা বলতেছি হোম বাটন বলতেছি। ওকে, আচ্ছা, দেন আমরা পরের কিটা কি বলতেছি? এন্ড, অর্থাৎ শেষ। খেয়াল করেন, এন্ড বলতেছি শেষ। তার মানে কি করে, যে আগেরটা ছিল কি হোম মানে শুরুতে যেত, তাহলে এটা কি করবে? এটা শেষে যাবে। তার মানে ইট মুভস দ্য কার্সর টু দ্য এন্ড অফ দ্য লাইন, অর্থাৎ লাইনের শেষে যাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, অর্থাৎ শেষ লাইনে আসার জন্য এটা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এরপর দেখেন আমরা আরো দুইটা কি এর কথা বলছি। একটাকে আমরা বলছি পেজ আপ, আর একটাকে আমরা বলছি পেজ ডাউন। খেয়াল করে দেখেন, পেজ আপ যখন বলা হচ্ছে তখন আপ মানে কি? উপরে যাওয়া। খেয়াল করেন এই কথাটার সাথে মিলান একটু। দেখেন, when it is pressed the page view will be moved up one page and cursor go to the back page, keyboard controller and keyboard buffer। অর্থাৎ আপনার কি হয়, ওয়ান পেজ অর্থাৎ এক নাম্বার যে পেজে অর্থাৎ পেজ আপে অর্থাৎ শুরুতে চলে যায়। আর পেজ ডাউনে কি হয় একটু খেয়াল করেন, পেজ ভিউ উইল বি মুভড ডাউন ওয়ান পেজ অ্যান্ড কার্সর গোজ টু দ্য নেক্সট পেজ, অর্থাৎ কার্সরটা কি করবে? নেক্সট পেজে চলে যাবে। আর কি করবে? এবং পেজ ভিউটা কি হবে? পেজ ভিউটা মুভ হয়ে যাবে, অর্থাৎ পেজ ভিউটা থাকবে না। এগুলো বিশেষ কিছু কি আমরা ব্যবহার করে থাকি কিবোর্ডে। এই বিশেষ কি এর পরিচয়গুলো এইটা, এই পার্টটুকু। আজকে এখন আমরা যে কাজটা শুরু করব সেটা কিছু পয়েন্টিং ডিভাইসের কথা আমরা জানবো। পয়েন্টিং ডিভাইস মানে কি? আমরা বলে আসছি যে কিবোর্ডকে আমরা কিন্তু একটু আগে বলে আসছি যে টাইপিং অ্যান্ড পয়েন্টিং ডিভাইস, অর্থাৎ এটা দিয়ে কী করা যায়? টাইপ করা যায় এবং পয়েন্ট করা যায়। কিছু কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো শুধুমাত্র পয়েন্টের জন্য ব্যবহার করা হয়, পয়েন্ট আউটের জন্য ব্যবহার করা হয়, এগুলোকে আমরা বলতেছি পয়েন্টিং ডিভাইস। তাহলে পয়েন্টিং ডিভাইস কোনগুলো? এ পয়েন্টিং ডিভাইস ইজ ইউজ টু কমিউনিকেট উইথ দ্য কম্পিউটার বাই পয়েন্টিং টু দ্য লোকেশনস অন দ্য মনিটর। অর্থাৎ আমরা যে মাউসটা ব্যবহার করতেছি, মাউসের একটা ছোট্ট তীর চিহ্নের মতো আছে যেটাকে আমরা কার্সর বলে থাকি। কার্সরটা এই যে আপনার একটা ফাইলের উপরে বা ডিসপিসির উপরে যে যাচ্ছে, দ্যাট মিনস আপনি পয়েন্ট করতেছেন, এটাকে আমরা বলতেছি পয়েন্ট করা। আর এইটা করার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি পয়েন্টিং ডিভাইস বলতেছি। মুভমেন্টস অফ দ্য পয়েন্টিং ডিভাইস আর একোস্ট অন দ্য স্ক্রিন বাই মুভমেন্টস, অর্থাৎ যখন আমরা মাউসটাকে নাড়াচ্ছি তখন কি হচ্ছে? আমার কার্সরটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সরটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার ডিভাইসটা নড়াচড়ার মাধ্যমে কার্সরটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে এগুলোকে আমরা বলতেছি পয়েন্টিং ডিভাইস বলতেছি। তাহলে এই পয়েন্টিং ডিভাইসের সবচেয়ে বেশি প্রচলিত যে পয়েন্টিং ডিভাইসটা, সেই পয়েন্টিং ডিভাইসটাকে আমরা বলতেছি মাউস বলতেছি, সেটাকে আমরা বলতেছি মাউস। মাউসটা কেন বলার কারণ কি? কারণ দেখতে ইঁদুরের মতো, এই কারণে এর নাম মাউস। আচ্ছা, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত পয়েন্টিং ডিভাইস। আচ্ছা, এটা ইনভেন্ট করছে কে? ডগলাস এঙ্গেলবার্ড। কোথায়? স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টার ইন 1963। মনে রাখবেন, ব্যাংকের পরীক্ষাতে একটা সময় ছিল সালভিত্তিক কোশ্চেন দেওয়া। এখন কিন্তু আপনি লাস্ট বিগত 10 বছর বা 15 বছরে যদি কোশ্চেন অ্যানালাইজ করলে আপনি দেখবেন যে সালভিত্তিক কোশ্চেন আসলে থাকে না। কোশ্চেনগুলো কীরকম হয়? কোর কনসেপ্ট থেকে কোশ্চেন হয় এখন। এখন কিন্তু আগের মতো কোশ্চেন হয় না যে আপনি সাল মুখস্থ করে যাবেন, সালগুলো পরীক্ষা চলে আসবে, এরকম কোশ্চেন এখন হয় না। এখন কোর কনসেপ্টে কোশ্চেন হয়। তাহলে আমরা বলতেছি কি? বলতেছি যে মাউস একটা পয়েন্টিং ডিভাইস বলতেছি, যে পয়েন্টিং ডিভাইস কী করে? ইনপুট ডেটা কমান্ডস ইন গ্রাফিক ফর্ম বাই সিলেক্টিং থ্রু মুভিং অ্যান অ্যারো কল্ড পয়েন্টার অন মনিটর।
ওই যে কার্সরটাকে আমরা নাড়াচাড়া করি, একটা গ্রাফিক্যাল একটা ভিউ থাকে, যে গ্রাফিক্যাল ভিউতে আমরা যাই ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে ওইটা ওপেন হয়ে যায়। দ্যাট মিনস আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই কথাটা বলা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আপনার আবিষ্কারটা কোথায় হয়েছে? আবিষ্কারটা হয়েছে স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টারে 1963-তে। এখন এই যে আমরা মাউসগুলো ব্যবহার করে থাকি, এই মাউসগুলো মূলত 3 ধরনের হয়ে থাকে। কি কি? প্রথমটাকে আমরা বলতেছি ওয়্যারলেস, 2 নাম্বারটা মেকানিক্যাল এবং 3 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে অপটিক্যাল। আচ্ছা, এই 3 ধরনের মাউস আমরা ব্যবহার করে থাকি। ওয়্যারলেস মানে তারবিহীন, মেকানিক্যাল সম্পূর্ণ মেকানিক প্রযুক্তিতে চলে, আর অপটিক্যাল এখন আমরা যে মাউসগুলো ব্যবহার করি মোটামুটি হচ্ছে সব মাউসেই 99.99% মাউসে হচ্ছে আমরা অপটিক্যাল মাউস ব্যবহার করি। আগে এক ধরনের মাউস ব্যবহার করা হতো যে মাউসগুলোতে একটা ট্র্যাক বল থাকতো, একটা বলের মতো থাকতো, যে বলটা ঘুরতো এবং হচ্ছে আপনার কার্সরটা কী করতো? কার্সরটা তার অবস্থান পরিবর্তন করতো। এখন সকল মাউসে আমরা অপটিক্যাল ব্যবহার করে থাকি এবং ওয়্যারলেস ব্যবহার করে থাকি। এই দুইটা এখন হচ্ছে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ওয়্যারলেস, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে অপটিক্যাল। ওকে, আচ্ছা, এবার আসেন পরবর্তীতে আমরা বলতেছি 2 নাম্বারটায় বলতেছি জয়স্টিক। জয়স্টিকটা কি? এক ধরনের পয়েন্টিং ডিভাইস। এটা কি করে থাকে? গেমস খেলার জন্য ব্যবহার করা হয়। গেমস খেলে দেখবেন অনেকে এরকম করে হচ্ছে আপনার হচ্ছে মুভমেন্ট করায়, ঠিক আছে, একটা ডিভাইস ব্যবহার করে। এই যে ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে, এই ডিভাইসটাকে বলা হয় জয়স্টিক। ছোটোবেলা ভিডিও গেমস খেলছেন কিনা, বা ভিডিও গেমের দোকানগুলোতেও হচ্ছে এটা ব্যবহার করা হতো। আচ্ছা, তারপর আমরা বলতেছি হচ্ছে একটা ইনপুট ডিভাইস, যেটা বলতেছি অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার বা OMR। এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় মূলত MCQ পরীক্ষার উত্তরপত্র চেক করার জন্য। উত্তরপত্র চেক করার জন্য, অর্থাৎ MCQ যে পরীক্ষা বা নৈর্ব্যক্তিক যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর উত্তরপত্র চেক করার জন্য আমরা OMR ব্যবহার করে থাকি। পরেরটা আমরা বলতেছি অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা OCR। অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা হচ্ছে OCR। OCR মানে কি? আমরা মোটামুটি এখন সবাই এটা ব্যবহার করি, অর্থাৎ লেখাকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করে থাকি। আপনার মোবাইলে ক্যামেরা স্ক্যানার বলেন বা অন্যান্য যে স্ক্যানারগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার লেখাটা আছে, লেখাটাকে আপনি ছবি আকারে তুলছেন, তোলার পরে সেটা হচ্ছে আপনার ডিজিটালে রূপান্তর হয়ে যাচ্ছে। এই যে কাজটা করতেছে, এটাকে আমরা বলতেছি OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তার মানে এটাকে আমরা কি করি? লেখাকে অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। খেয়াল করেন, রিডার হবে, রিকগনিশন হবে, দুইটাই কারেক্ট। অর্থাৎ যদি আপনার কোশ্চেন আসে যে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিকগনিশন, দুইটাই কারেক্ট। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, দুইটাই কারেক্ট। আবার দেখেন পরেরটাকে আমরা বলতেছি MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর রিকগনিশন। অর্থাৎ দুইটাই কারেক্ট, রিডারও হবে, রিকগনিশন হবে, দুইটা থাকবে। কিন্তু যদি আপনার দুইটা থাকে তাহলে আপনি অ্যান্সার করবেন রিডারটাকে প্রাধান্য দিবেন বেশি। তাহলে এটা কেন ব্যবহার করা হচ্ছে? আচ্ছা, MICRটা মূলত ব্যবহার করা ব্যাংকের চেক বইয়ে কেন? নিরাপত্তামূলক কাজে। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কিরকম? বৈশিষ্ট্য হচ্ছে ফেরোস্ফেরিক অক্সাইডযুক্ত বিশেষ কালি চিনতে পারে, অর্থাৎ ফেরোস্ফেরিক অক্সাইডযুক্ত বিশেষ কালি সে চিনতে পারে। মানে কি? খেয়াল করে দেখেন, আপনার ব্যাংকের চেক বইয়ে দেখবেন নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম একটা বিশেষ একটা হরফে লেখা থাকে। এই যে বিশেষ হরফে লেখা থাকে, এটা মূলত একটা বিশেষ কালি ব্যবহার করা হয়, যে কালিটাকে আমরা বলতেছি ফেরোস্ফেরিক অক্সাইডযুক্ত বিশেষ কালি। এই বিশেষ কালিটাকে চেনার জন্য হচ্ছে ব্যবহার করা হয় OMICR। এই বিশেষ কালিটাকে চেনার জন্য ব্যবহার করা হচ্ছে আমার MICR বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর রিকগনিশন, যেটা হচ্ছে ওই যে ব্যাংকের চেক বই যেটা বললাম যে নিরাপত্তামূলক কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপর কি বলছি? আমরা বলছি স্মার্ট কার্ড রিডার, অর্থাৎ আচ্ছা, তারপর আমরা বলছি হচ্ছে স্মার্ট কার্ড রিডার। স্মার্ট কার্ড রিডার কি? খেয়াল করে দেখেন, এটা আমরা মোটামুটি সবাই ব্যবহার করি। কীরকম?
It is a device which is used to access the microprocessor of a smart card. There are two kinds of smart card. নামটা ইয়াটা প্রকারভেদটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা প্রত্যেকে মেমোরি কার্ড ব্যবহার করি, যে মেমোরি কার্ডটা হচ্ছে এক ধরনের স্মার্ট কার্ড। আচ্ছা, আমরা প্রত্যেক মাইক্রোপ্রসেসর কার্ড ব্যবহার করি, এটাতে মূলত এক ধরনের ভোলাটাইল মেমোরি থাকে এবং মাইক্রোপ্রসেসর কম্পোনেন্টস থাকে। আচ্ছা, এই যে দুইটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্মার্ট কার্ড বলতেছি, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস বলতেছি। ভোলাটাইল মানে কি? ভোলাটাইল মানে আমরা বলতেছি হচ্ছে ভুলে যায়। ভুলে যায়, ভুলে যায় মানে কি? উদ্দায়ী। এটা মানে হচ্ছে উদ্দায়ী। উদ্দায়ী মানে কি? অর্থাৎ বিদ্যুৎ বা পাওয়ার চলে গেলে, বিদ্যুৎ বা পাওয়ার চলে গেলে, পাওয়ার চলে গেলে তথ্য মুছে যায়। অর্থাৎ যে তথ্যগুলো তার কাছে থাকে সেই তথ্য কি করবে? সে মুছে যায়। এটাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল। আমরা মেমোরি ডিভাইসে যে আরেকটা জিনিস পড়বো, নন ভোলাটাইল। তাহলে নন ভোলাটাইল কি? জাস্ট ঠিক উল্টা হবে। অর্থাৎ এটা হবে, এটা হচ্ছে উদ্দায়ী, তাহলে এটা কি হবে? এটা হবে অনুদ্দায়ী। অর্থাৎ এটা কি করে? তাহলে এটা হচ্ছে এটা উল্টা কাজ। অর্থাৎ বিদ্যুৎ বা পাওয়ার চলে গেল, কি করবে? তথ্য মুছে যাবে না। অর্থাৎ তথ্য কি করবে? তথ্য হচ্ছে থেকে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে নন ভোলাটাইল বলতেছি। তার মানে মাইক্রোপ্রসেসর কার্ড কি বলতেছি? মাইক্রোপ্রসেসর কার্ড হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। এটা কি করে? একটা ভোলাটাইল মেমোরি সে হচ্ছে রাখে। এবং আরেকটা জিনিস রাখে, সেটাকে আমরা বলতেছি মাইক্রোপ্রসেসর কম্পোনেন্টস। অর্থাৎ মাইক্রোপ্রসেসর যে কম্পোনেন্টসগুলো থাকে সেই কম্পোনেন্টসগুলো হচ্ছে সে এখানে রাখে। আচ্ছা, ওকে, তারপর আমরা আসেন পরেরটাকে আমরা বলতেছি কি? বায়োমেট্রিক সেন্সর। আমরা সবাই জানি মোটামুটি এখন কমন একটা জিনিস বায়োমেট্রিক, বায়ো ইনফরমেটিক্স কমন একটা ফ্যাক্টর। বায়োমেট্রিক কি? বায়োমেট্রিকটা হচ্ছে আমরা নর্মালি সিম কিনতে গেলে বা হচ্ছে এনআইডি, যখন আমরা এনআইডি বলেন বা পাসপোর্ট বলেন করতে যাই, তখন হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপগুলো নেওয়া হয়। এই যে আঙ্গুলের ছাপগুলো যে নেওয়া হচ্ছে, যে সেন্সরটা ব্যবহার করা হচ্ছে, সেই সেন্সরটাকে আমরা বলতেছি বায়োমেট্রিক সেন্সর বলতেছি। কিরকম? আচ্ছা, দেখেন, ইট ইজ এ ডিভাইস হুইচ রিকগনাইজ ফিজিক্যাল অর বিহেভিয়ারাল ট্রেটস অফ দ্য ইন্ডিভিজুয়াল। দ্যাট মিনস প্রতিটা মানুষের দুই ধরনের আসলে বৈশিষ্ট্য থাকে আলাদা আলাদা। কীরকম? একটাকে আমরা বলি ফিজিক্যাল, একটাকে আমরা বলি বিহেভিয়ারাল। কীরকম? ফিজিক্যাল কোনগুলো? যেমন আমার আপনার আঙুলের ছাপ কখনোই মিলবে না, আমার চোখের আইরিশ আপনার চোখের আইরিশের সাথে কখনো মিলবে না, এটা হচ্ছে ফিজিক্যাল। অর্থাৎ আপনাকে এককভাবে চেনার জন্য, অদ্বিতীয়ভাবে চেনার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়, সেই প্রযুক্তিটাকে আমরা বলতেছি হচ্ছে বায়োমেট্রিক বলতেছি। আচ্ছা, দ্যাট মিনস আপনার এটাকে আমরা বলতেছি ফিজিক্যাল। আর বিহেভিয়ারালটা কোনটা? যেটা আচরণগত বৈশিষ্ট্য। আচরণগত বৈশিষ্ট্য কীরকম? যেমন দেখেন, আমার কণ্ঠস্বর আপনার কণ্ঠস্বরের সাথে মিলবে না, দুজনের কণ্ঠস্বরটা কী হবে? আলাদা আলাদা হবে। এই যে কণ্ঠস্বরটা যে আলাদা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিহেভিয়ারাল বা আচরণগত বৈশিষ্ট্য। আবার দেখেন, আমার লেখার স্টাইল আপনার লেখার স্টাইলের সাথে মিলবে না। অর্থাৎ প্রতিটা মানুষের লেখার স্টাইল আরেক মানে ডিফারেন্স হয়। কেন ডিফারেন্স? কারণ কেউ প্রেশার বেশি দিচ্ছে, কেউ প্রেশার কম দিচ্ছে, কেউ লেখা বড় করে লিখতেছে, কেউ লেখা পেঁচায় লিখতেছে, বিভিন্ন ওয়েতে অ্যাঙ্গেলে লিখতেছে, বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে। তো এই যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হচ্ছে, এইটাকে আমরা বলতেছি, একটাকে আমরা বলতেছি ফিজিক্যাল, আরেকটাকে আমরা বলতেছি বিহেভিয়ারাল বা আচরণগত বৈশিষ্ট্য। এই জিনিসগুলো নেওয়ার জন্য, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করার জন্য বা ইনপুট হিসেবে নেওয়ার জন্য যে সেন্সরটা ব্যবহার করতেছি, সেটাকে আমরা বলতেছি বায়োমেট্রিক সেন্সর। এখন প্রায় স্কুলগুলোতে বা কলেজগুলোতে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, বা অফিস আদালতগুলোতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, বা ফেস দিয়ে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে, যেটার মাধ্যমে নিচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বায়োমেট্রিক সেন্সর বলতেছি। আচ্ছা, পরেরটাকে আমরা কি বলতেছি? পরেরটাকে আমরা বলতেছি হচ্ছে স্ক্যানার। আচ্ছা, স্ক্যানার মূলত কি কাজ করে? স্ক্যান করে। স্ক্যান করে কি? দেখেন, ইট ইজ ইউজ টু কনভার্ট ডেটা অ্যান্ড ইমেজ, দুইটা জিনিস। কি কি? ডেটা এবং ইমেজ অন পেপার। অর্থাৎ পেপারে যদি আপনার ডেটা এবং ইমেজ থাকে, সেই ইমেজটাকে কি করবে? সে ডিজিটাল ফর্মে নিবে, সে সেটাকে ডিজিটাল ফর্মে। তাহলে আপনার মূলত স্ক্যানারটা দুইটা জিনিসকে ডিজিটাল ফর্মে নেয়, একটা হচ্ছে ডেটাকে, আরেকটাকে আমরা কি বলতেছি? ইমেজকে। আমরা দেখবেন স্টুডিওগুলোতে ছবি থেকে ছবি করা, ছবি থেকে ছবি কীভাবে করে? আপনার ছবিটাকে কি করে? প্রথমে স্ক্যান করে, ওই যে একটা মেশিনের উপরে দিচ্ছে, দেওয়ার পরে ওইটা কম্পিউটারে উঠে আসতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ক্যানার। এই ডিভাইসটা ব্যবহার করা হয় স্ক্যানারের মাধ্যমে। আচ্ছা, এখানে কি করা হয়? স্ক্যানার ইজ অ্যান অপটিক্যাল ইনপুট ডিভাইস, ইউজেস লাইট অ্যাজ অ্যান ইনপুট সোর্স টু কনভার্ট অ্যান ইমেজ ইন্টু অ্যান ইলেকট্রনিক ফর্ম দ্যাট ক্যান বি স্টোরড অন দ্য কম্পিউটার। দ্যাট মিনস কি করে? অপটিক্যাল একটা ইনপুট ডিভাইস, সেটা কি ব্যবহার করা হয়? লাইট ব্যবহার করা হয় বা আলো ব্যবহার করা হয়। কেন? ইনপুট সোর্স থেকে
কনভার্ট করার জন্য, কি কনভার্ট করার জন্য, ইমেজ কনভার্ট করার জন্য। ইমেজটা কীভাবে কনভার্ট করবে, একটা ইলেকট্রনিক ফরম্যাটে নিবে, কার জন্য, কম্পিউটারের জন্য একটা ইলেকট্রনিক ফরম্যাটে নিবে। এটাই হচ্ছে স্ক্যানারের মূল কাজটা। স্ক্যানার্স ক্যান বি ইউজড ফর স্টোরিং দ্য ডকুমেন্টস ইন দেয়ার অরিজিনাল ফর্ম দ্যাট ক্যান বি মডিফাইড অ্যান্ড ম্যানিপুলেটেড লেটার অন। কি করা হয়, অর্থাৎ স্ক্যান করা হয়, স্ক্যান করার পরে ওইটাকে মডিফাই করা হয় বা ম্যানিপুলেট করা হয়। যেমন দেখেন আমরা ছবি থেকে ছবি যখন করতে যাই দোকানগুলোতে বা স্টুডিওগুলোতে বা কম্পিউটারের দোকানগুলোতে করতে যাই, কী করে, ছবিটা প্রথমে আপনার স্ক্যান করে, স্ক্যান করার পরে ছবিতে যদি কোনো সমস্যা থাকে সেটাকে সে কিন্তু এডিট করে ফটোশপের সাহায্যে বা ইলাস্ট্রেটরের সাহায্যে, অর্থাৎ গ্রাফিক যে সফটওয়্যারগুলো আছে বা ছবি সম্পাদনার যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে কি করে থাকে, সে হচ্ছে চেঞ্জ করে বা মডিফাই করে বা ম্যানিপুলেট করে। এই কাজটাই করতেছে কে, এই কাজটাই করতেছে হচ্ছে স্ক্যানার করতেছে। ওকে, তাহলে স্ক্যানার আমরা কি বলতেছি, একটা ইনপুট ডিভাইস বলতেছি। আচ্ছা, এবার স্ক্যানার বিভিন্ন প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো মূলত ওইরকমভাবে পরীক্ষাতে আসে না, জাস্ট আপনাকে যদি একবার গো থ্রু করার জন্য বা রিড আউট করার জন্য আপনি দেখতে পারেন, কিন্তু হচ্ছে আপনার স্ক্যানারের মূলত হচ্ছে প্রকারভেদগুলো ওইরকমভাবে পরীক্ষায় আসে না। তারপর একটু জেনে রাখেন স্ক্যানারগুলোর প্রকারভেদ কী কী। একটাকে আমরা বলতেছি হ্যান্ডহেল্ড স্ক্যানার, একটাকে আমরা বলতেছি ফ্ল্যাট বেড স্ক্যানার, একটাকে আমরা বলতেছি ড্রাম স্ক্যানার বলতেছি। খেয়াল করেন হ্যান্ডেল স্ক্যানারটা যখন ব্যবহার করা হয়, এটা কি, এটা হচ্ছে খুব ছোট, হ্যান্ড হেল্ড, দ্যাট মিনস হাতে রাখা যায়, হাতে রাখার মতো ছোট। দেখেন দে আর ভেরি স্মল ইন সাইজ অ্যান্ড হুইচ ক্যান বি হেল্ড ইন এ হ্যান্ড, অর্থাৎ কি করা হয়, আপনার হাতে এটা রাখা যায়, খুব ছোট আকারে একটা ডিভাইস, যে ডিভাইসটাকে আমরা বলতেছি হ্যান্ডেল স্ক্যানার। এটা কি হয়, এটা লেস এক্সপেন্সিভ হয়, এটা লেস ওয়াইড হয়, অর্থাৎ প্রস্থ খুব ছোট হয়। এটা কি করা হয়, এটা হচ্ছে ইন অর্ডার টু স্ক্যান এ সিঙ্গেল পেজ ইমেজ মাল্টিপল পাসেস রিকোয়ার্ড, অর্থাৎ সিঙ্গেল একটা একটা করে পেজ করে এটা হচ্ছে আপনার স্ক্যান করে থাকে। আচ্ছা, এখন ফ্ল্যাট বেড স্ক্যানারটার ক্ষেত্রে কী হয়, তাহলে দেখেন হ্যান্ডহেলটা কী ছিল, হাতে ছিল, ছোট, ফ্ল্যাট বেডটা মানে একটু বড় সাইজের হবে। দে আর লার্জ অ্যান্ড মোর এক্সপেন্সিভ, অর্থাৎ হ্যান্ডহেল থেকে একটু এক্সপেন্সিভ হবে। দ্যাট ক্রিয়েট হাই কোয়ালিটি ইমেজ, অর্থাৎ দুটো পার্থক্যটা কি, পার্থক্যটা খেয়াল করেন। প্রথমটা হ্যান্ডেলটা কি ছিল, আকারে ছোট ছিল, এক্সপেন্সিভ কম ছিল, অর্থাৎ লেস এক্সপেন্সিভ ছিল। বাট ফ্ল্যাট বেডটা কি ছিল, ফ্ল্যাট বেডটা এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ। এটা কি, এটা একটু লার্জ আকারে বা বড় আকারে কি করে, এটা হাই কোয়ালিটির ইমেজ প্রোভাইড করে থাকে। আচ্ছা, আর ড্রাম স্ক্যানারটা কি করে, ড্রাম স্ক্যানারটা হচ্ছে মিডিয়াম সাইজ একটা স্ক্যানার, যেটা কি করে উইথ এ রোলিং ড্রাম, একটা ড্রাম ব্যবহার করা হয়, যে ড্রামটার মাধ্যমে রোলিং, একটা রোল করা মানে হচ্ছে বারবার ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এই ঘোরার যে ড্রামটা ব্যবহার করার মাধ্যমে হচ্ছে ব্যবহার করা হয় এই ড্রাম স্ক্যানারে। আর এটা কি করে, দ্য শিট ইজ ফেড থ্রু দ্য স্ক্যানার দ্যাট দ্য ড্রাম রোলস ওভার দ্য এন্টায়ার শিট টু বি স্ক্যান্ড। আচ্ছা, দ্যাট মিনস আপনি একটা পেজ যখন দিচ্ছেন, ওই পেজটার উপরে কি করে, ওইটা রোল করে, যেই ড্রামটা থাকে রোল করার মাধ্যমে সে কী করে থাকে, সে হচ্ছে ওই পেজটাকে হচ্ছে স্ক্যান করে নেয়। এইটা হচ্ছে মূল কাজটা। এখানে মূলত হচ্ছে আপনি জাস্ট রিড আউট বা গো থ্রু যেটাই বলি না কেন, আমরা জাস্ট একবার দেখে যাবেন যে এই জিনিসগুলো কী কাজে ব্যবহার করা হয়, নাথিং এলস, আর কিছু এখানে দরকার নেই। মূলত আমার এক্সাম্পলগুলো এখানে বেশি দরকার। আচ্ছা, মাইক্রোফোন বা মাইক, আমি আপনার ফোনে কথা বলতেছি, ফোনে যখন আমরা কথা বলি, ফোনে কথা বলার পরে দেন হচ্ছে সেটা হচ্ছে আরেক জায়গায় যায়, এই যে যাচ্ছে দ্যাট মিনস আমি আপনার যে কণ্ঠস্বরটা বা এই যে আমি যে কথা বলতেছি, এই মাইকটার মাধ্যমে কি হচ্ছে, সাউন্ডটা যাচ্ছে, দ্যাট মিনস এই মাইকটাকে আমরা বলতেছি একটা ইনপুট ডিভাইস বা মাইক্রোফোন। মাইক্রোফোন বা মাইক, এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আচ্ছা, তাহলে জিনিসটা কীরকম, যেমন খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে উই ক্যান সেন্ড ইনপুট। আচ্ছা, উই ক্যান সেন্ড ইনপুট কম্পিউটার থ্রু স্পেশাল ম্যানুয়াল ইনপুট ডিভাইস কল্ড হচ্ছে মাইক্রোফোন আর মাইক। আচ্ছা, কি করে, এটা হচ্ছে রিসিভ সাউন্ড ইনটু কম্পিউটারস ফরম্যাট, অর্থাৎ কম্পিউটার ফরম্যাটে সে সাউন্ডটাকে হচ্ছে কালেক্ট করে থাকে, কল্ড ডিজিটাইজড সাউন্ড অর ডিজিটাল অডিও, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজিটাল অডিও বলতেছি, যে সাউন্ডটা নিচ্ছে, এই একটা বিষয় একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে এ মাইক্রোফোন ক্যান বি অ্যাটাচড টু এ কম্পিউটার টু রেকর্ড সাউন্ড, অর্থাৎ কম্পিউটার বা ডিভাইসগুলোতে কি থাকে, মাইক্রোফোনটা অ্যাটাচ করা থাকে, আপনার মোবাইলে অ্যাটাচ করা থাকে মাইক্রোফোনটা, অর্থাৎ যেটার মাধ্যমে আমার যে কণ্ঠস্বরটা বা আমার যে সাউন্ডটা কম্পিউটার বা ডিভাইসে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি মাইক্রোফোন বা মাইক বলতেছি। আচ্ছা, এরপর আমরা বলতেছি হচ্ছে ওয়েব ক্যাম। ওয়েব ক্যাম, ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা, অর্থাৎ আমরা যে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরাটা ব্যবহার করতেছি, সেই ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরাটাকে
আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস। এটা কি করে? এটা হচ্ছে ভিডিওকে ক্যাপচার করে। আমরা সবাই জানি এটা কি করে, এটা মূলত হচ্ছে ভিডিও ক্যাপচার করে। ইটস আ ভিডিও ক্যাপচারিং ডিভাইস। এ ওয়েবক্যাম ইজ এ ডিজিটাল ক্যামেরা অ্যাটাচড টু এ কম্পিউটার অ্যাট ক্যান বি ইউজড ফর ভিডিও কনফারেন্সিং, অনলাইন চ্যাটিং। অর্থাৎ অনলাইন চ্যাটিংয়ের জন্য বা ভিডিও কনফারেন্সের জন্য আমার যে দরকার যে ভিডিওটাকে ক্যাপচার করার জন্য, সেই ভিডিওটা ক্যাপচার করে থাকে হচ্ছে ওয়েবক্যাম করে থাকে। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে এ ক্যামেরা কানেক্টেড টু এ কম্পিউটার allows anyone those are connected to the internet to view other still picture or motion video for a user or other object। অর্থাৎ এখানে হচ্ছে স্টিল পিকচারও তোলা যায় যেটা দিয়ে। আচ্ছা, ওয়েব ক্যামেরা দিয়ে আমরা হচ্ছে স্টিল পিকচারও তুলতে পারি, ছবি তুলতে পারি। আমাদের ল্যাপটপে যে ওয়েবক্যামগুলো থাকে বা আলাদাভাবে যে এক্সটার্নালভাবে যে কিনতে পাওয়া যায়, এই ওয়েবক্যামগুলোতে আপনার হচ্ছে স্টিল পিকচারও তুলতে পারি এবং হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভিডিওগুলোকে কি করতে পারি? আমরা ক্যাপচার করতে পারি। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে মূলত ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস থেকে মূলত যে বিষয়টা আমাদের পড়তে হবে, এক্সাম্পলগুলো খুব ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ কোন কোন এক্সাম্পলগুলো আমার হচ্ছে পরীক্ষাতে আসতেছে বা আসছে, এক্সাম্পলগুলো খুব ভালোভাবে জানতে হবে, যতগুলো আমরা ইনপুট ডিভাইসের এক্সাম্পল বললাম। আচ্ছা, এবার হার্ডওয়্যার পার্টে আরেকটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে পার্টটাকে আমরা বলতেছি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসগুলো কোনগুলো ছিল আমরা বলে আসছি, আগে থেকে প্রথম থেকে আমরা বলে আসতেছি, যেগুলোর মাধ্যমে আমরা রেজাল্ট বা ইনফরমেশন পাই। রেজাল্ট বা ইনফরমেশন পাই, সেগুলোকে আমরা বলতেছি আউটপুট ডিভাইস। আচ্ছা, এই আউটপুট ডিভাইসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেটা, সেটাকে আমরা বলতেছি মনিটর। এর আরেকটা নাম আছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ। এটা কিন্তু ব্যাংকের পরীক্ষাতে অনেকবার আসছে যে মনিটরের আরেকটা নাম কি, বা মনিটরকে অন্য একটা কি নামে ডাকা হয়, বা ভিডিইউর পূর্ণ রূপ কি? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। অর্থাৎ এই ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের মাধ্যমে, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে সেটা গ্রাফিক্যাল যে ভিউটা দিচ্ছে, সেই ভিউটাই হচ্ছে দেওয়া হচ্ছে মনিটরের মাধ্যমে দেওয়া হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই মনোক্রোম ডিসপ্লে মনিটর ইউজেস অনলি ওয়ান কালার, অর্থাৎ যেটা একটা কালার ব্যবহার করে টু ডিসপ্লে টেক্সট অ্যান্ড কালার ডিসপ্লে মনিটর ক্যান ডিসপ্লে 256 কালার্স অ্যাট এ টাইম। অর্থাৎ কালার পিকচারগুলো, কালার যে মনিটরগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাট এ টাইম কতটা কালার? 256টা কালার হচ্ছে আপনাকে দেখাইতে পারে। আচ্ছা, দেখাতে পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মনিটর বলতেছি বা ভিডিও বলতেছি। এখন এই মনিটরের সাথে সম্পর্কিত কিছু শব্দ আছে, এর আগে একটু কথা বলে নেই। কথাটা হচ্ছে মনিটরের রিফ্রেশ যে রেটটা থাকে, এটাকে মেজার করা হয় হচ্ছে হার্টজ এককে। আচ্ছা, এটা কোন এককে ব্যবহার করা হয়? এটা হচ্ছে হার্টজ একক। হার্টজ এককে ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা পরীক্ষা আসছে যে মনিটরে রিফ্রেশ রেটটা কোন এককে ব্যবহার করা হয়? এককটা হচ্ছে হার্টজ একক। এর সাথে সম্পর্কিত কিছু শব্দ আছে, শব্দগুলো কীরকম? রেজুলেশন অফ স্ক্রিন, ডট পিচ, রিফ্রেশ রেট। খেয়াল করে দেখেন, রেজুলেশন অফ স্ক্রিন কি? রেজুলেশন রেফার্স টু দ্য নাম্বার অফ পিক্সেলস ইন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিরেকশন। অর্থাৎ আমরা জানি যে দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে হরিজন্টাল আর এটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল। এই হরিজন্টাল এবং ভার্টিক্যালে যে পিক্সেলগুলো থাকে, এই পিক্সেলগুলো কতগুলো থাকতেছে সেটাকে আমরা বলতেছি কি বলতেছি? রেজুলেশন স্ক্রিন বলতেছি। দ্য রেজুলেশন অফ মনিটর ইজ হায়ার হোয়েন দ্য পিক্সেলস আর ক্লোজার টুগেদার। অর্থাৎ পিক্সেলগুলো যত কাছাকাছি থাকবে রেজুলেশন তত কি হবে? বেশি হবে। রেজুলেশন যত বেশি হবে পিকচার কোয়ালিটি তত ভালো হবে। 2 নাম্বার ডট পিচ। আচ্ছা, এটা কি? ডায়াগোনাল ডিস্টেন্স বিটুইন টু কালার্স পিক্সেলস। অর্থাৎ দুইটা যে পিক্সেল থাকতেছে, কালার পিক্সেল থাকতেছে, এদের ডায়াগোনাল যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে ডট পিচ বলতেছি। অর্থাৎ ডায়াগোনাল দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি ডট পিচ। দ্য স্মলার দ্য ডট পিচ দ্য বেটার দ্য রেজুলেশন। অর্থাৎ যত ছোট হবে, স্মলার দ্য ডট পিচ, অর্থাৎ ডট পিচটা যত ছোট হবে, দূরত্ব যত কম হবে, দ্য রেজুলেশনটা কী হবে? খুব ভালো হবে। অর্থাৎ ডট পিচের যত দূরত্ব কম তত হচ্ছে রেজুলেশন ভালো, ছবির কোয়ালিটি তত ভালো। এবার আসেন রিফ্রেশ রেট। আচ্ছা, এটা হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যাটা কি করে? প্রতি সেকেন্ডে হয়। প্রতি সেকেন্ডে কতবার রিফ্রেশ করতেছে, প্রতি সেকেন্ডে কতবার সে চেঞ্জ করতে পারতেছে, রিফ্রেশ হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে রিফ্রেশ রেট। দ্য হায়ার দ্য রিফ্রেশ রেট মোর সলিড দ্য ইমেজ লুকস অন দ্য স্ক্রিন। অর্থাৎ রিফ্রেশ রেট যত বেশি হবে, আপনার কি হবে? যে ছবিটা বা ইমেজটা থাকবে, সেই ইমেজটা তত বেশি সলিড দেখাবে, তত বেশি আপনার হচ্ছে সেটা হচ্ছে বাস্তবমুখী মনে হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে রিফ্রেশ রেট বলতেছি। এখন এই মনিটরগুলোর ভিতরে কয়েকটা ভাগ আছে। ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে, প্রথমটা যেটাকে আমরা বলতেছি, CRT বা ক্যাথোড রে টিউব। প্রথমটা আমরা বলতেছি CRT,
বা ক্যাথোড রে টিউব, যেটাকে সংক্ষেপে আমরা বলতেছি সিআরটি, যার পূর্ণরূপটাকে আমরা বলতেছি ক্যাথোড রে টিউব। আচ্ছা, 2 নাম্বারটাকে আমরা বলতেছি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 3 নাম্বারটাকে আমরা বলতেছি লাইট ইমিটিং ডায়োড বা এলইডি। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমরা প্রথমটা বলছিলাম কি সিআরটি বলছিলাম। সিআরটিটা মূলত হচ্ছে এখন আর ওরকমভাবে দেখা যায় না, ওই যে ছোটোবেলা টিভি দেখছেন বক্স আকৃতি একটা টিভি যে থাকতো, সেই মনিটরগুলোকে আমরা বলতাম হচ্ছে সিআরটি মনিটর বলতাম। আচ্ছা, সিআরটি হ্যাজ এ ভ্যাকুয়াম টিউব, এখানে একটা ভ্যাকুয়াম টিউব থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে সিআরটিতে কি থাকে, পিছনে যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে বায়ু শূন্য, এটাকে বলা হয় বায়ু শূন্য টিউব। বায়ু শূন্য একটা টিউব থাকে বা ভ্যাকুয়াম একটা টিউব থাকে। আচ্ছা, এটা কি করে, ওয়ার্কস বাই মুভিং ইলেকট্রন বিম, অর্থাৎ ইলেকট্রন বিম কি করে, মুভ করে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাক্রস দ্য ব্যাক অফ দ্য স্ক্রিন, অর্থাৎ যাওয়া আসা করতে থাকে এবং এর মধ্যে কি হয়, এর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে আপনি ওই ছবিটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার মূলত হচ্ছে সিআরটি মনিটরের কাজ। এলসিডিটা কি, পরবর্তী যেটা আসলো এলসিডিটা, এটা হচ্ছে থিন ফ্ল্যাট লাইট ওয়েট স্ক্রিন মেড আপ এনি নাম্বার অফ কালার মনোক্রোম পিক্সেল অ্যাঙ্গেল ইন ফ্রন্ট অফ দ্য লাইট সোর্স, অর্থাৎ এখানে লাইট সোর্স ব্যবহার করা হচ্ছে। এটা কি, এটা খুব পাতলা হয়, এটা হচ্ছে আপনার ফ্ল্যাট থাকে, একদম সমান টাইপের থাকে। যেমন সিআরটির ক্ষেত্রে কি ছিল, পিছনে বক্স আকৃতির ছিল, বাট এটা কোনো বক্স আকৃতি থাকে না। সর্বশেষ যেটা আসলো, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এলইডি। এলইডিটা কি, এলইডিটা হচ্ছে, এটা মনে রাখবেন 40% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হয়, বিদ্যুৎ সাশ্রয়ী 40% বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে এটা। আর এটা এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে কি হয়, দ্যাট এমিটস দ্য লাইট, অর্থাৎ লাইট এমিট করে কখন, হোয়েন দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ পাস থ্রু ইট, অর্থাৎ যখন ইলেকট্রিক্যাল কারেন্ট এখানে পাস করা হয় বা থ্রো হয় তখন হচ্ছে লাইটটা বিম হয়, এমিট করে, এবং এমিট করার ফলে কি হচ্ছে, এমিট করার ফলে আমরা হচ্ছে ওই ছবিটা বা ইমেজটা দেখতে পারতেছি। আচ্ছা, এরপর আমরা বলতেছি 3D মনিটর। আচ্ছা, এরপর আচ্ছা 3D মনিটর। আচ্ছা, 3D মনিটরের পরে আমরা বলতেছি হচ্ছে থিন ফিল্ম ট্রানজিস্টর। আচ্ছা, 3D মনিটর মূলত হচ্ছে ওইরকমভাবে এখনও ব্যবহার হয় না, বাট এটা হচ্ছে 3D যে ইমেজগুলো থাকে সেই 3D ইমেজগুলোকে ইন্টারেক্ট করার জন্য আমরা হচ্ছে এই 3D মনিটরগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেক ধরনের মনিটর ব্যবহার করা হয়ে থাকে, আচ্ছা আরেক ধরনের মনিটর ব্যবহার করা থাকে যেটা আমরা বলি AMOLED। এখন দেখবেন টিভিগুলোতে বা হচ্ছে আপনার মোবাইলের যে টাচ স্ক্রিনে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা মানে হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। আচ্ছা, এখন সর্বাধুনিক প্রযুক্তি যদি বলা হয় থাকে, সর্বাধুনিক প্রযুক্তির যে মনিটরটা ব্যবহার করা হয় সেই মনিটরটাকে আমরা বলতেছি AMOLED মনিটর বলতেছি, যেটাকে আমরা পুনরূপ বলতেছি অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড বলতেছি। আচ্ছা, থিন ফিল্ম ট্রানজিস্টর, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ম্যাট্রিক্স LCD বলতেছি, এটাকে আমরা বলতেছি AMLCD। দেখেন, এটা বলছিলাম AMOLED, এটা বলতেছি হচ্ছে AMLCD। এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স LCD বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড বলতেছি। আচ্ছা, এটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে সাধারণত, এইটাও এক্সপেন্সিভ, এই দুইটাই একটু এক্সপেন্সিভ হয়। আচ্ছা, এরপর 2 নম্বর যে আউটপুট ডিভাইসটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেই আউটপুট ডিভাইসটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্টার বলতেছি। আচ্ছা, প্রিন্টার বলতেছি, এই প্রিন্টারগুলো মূলত হচ্ছে যেটা করে থাকে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো হচ্ছে প্রিন্ট আকারে আমাদের কাছে আসে। এখন এই প্রিন্টার স্পিডগুলো ক্যালকুলেট করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, অনেকগুলো আমরা হচ্ছে একক ব্যবহার করি, যেমন ক্যারেক্টার পার সেকেন্ড, ক্যারেক্টার্স পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে, লাইন্স পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতগুলো লাইন আপনার হচ্ছে প্রিন্ট হচ্ছে, আর হচ্ছে পেজেস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে হচ্ছে আপনার কতগুলো আপনার হচ্ছে পেজ প্রিন্ট হচ্ছে। এটাকে আমরা বলতেছি, একটা হচ্ছে তাহলে CPS, একটা আমরা বলতেছি হচ্ছে LPM, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে PPM। আর প্রিন্টার রেজুলেশনের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে ডট পার ইঞ্চ, যাকে সংক্ষেপে বলা হয় DPI। এটা ব্যাংকের পরীক্ষাতে অনেকবার আসছে যে DPI এর পূর্ণরূপ কি, বা প্রিন্টার রেজুলেশনের জন্য আমরা কোন এককটা ব্যবহার করি, যেটাকে আমরা বলতেছি ডট পার ইঞ্চ বা হচ্ছে DPI বলতেছি।
এখন এই প্রিন্টারগুলো মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি ইম্প্যাক্ট প্রিন্টার, একটাকে আমরা বলি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। আচ্ছা, ডিটেলসের থেকে এখানে এক্সাম্পলগুলো বেশি গুরুত্বপূর্ণ ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে, বাট ডিটেলসগুলো জানবেন জাস্ট, এর আগে আমি যেটা বলে আসছি ডিটেলসগুলো জানা দরকার, এই কারণে আপনি জানবেন। এখন ইম্প্যাক্ট প্রিন্টারটা যখন কাজ করে কীভাবে কাজ করে খেয়াল করেন, এখানে একটা রিবন, একটা পেপার থাকে, একটা রিবন থাকে, যে রিবনটা হচ্ছে ফ্রম আ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারে ফ্রম থাকে যে রিবনে, এর মাধ্যমে হচ্ছে টাইপরাইটারে থাকে, এর মাধ্যমে হচ্ছে একটা ইন্টার লাইন অ্যাট এ টাইম হচ্ছে আপনার প্রিন্ট করে থাকে। দ্যাট মিনস এটা রিবন যাওয়া আসা করতেছে, এই যাওয়া আসার মাধ্যমে আপনার যে ক্যারেক্টারগুলো প্রতিটা লাইন, পুরো লাইনটাকে সে একসাথে হচ্ছে প্রিন্ট করে থাকে, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারে। আচ্ছা, এটা কি করে, মাল্টিপল কপিস উইথ মাল্টিপল পেপার, মাল্টিপার্ট পেপার, অর্থাৎ একটা পেপারের অনেকগুলো কালারও যদি করতে চান, বা কালার যে প্রিন্টটি আমরা যেটা বলে থাকি সেই প্রিন্টটাও এটা করে থাকে, এটা হচ্ছে মূল একটা বিষয়। আচ্ছা, এবার এই ইম্প্যাক্ট প্রিন্টারের ভিতরে আমরা যদি আবার প্রকারভেদ করি, প্রকারভেদ করলে কি হয়, প্রথমটাকে আমরা বলতেছি ডট ম্যাট্রিক্স, তারপরে আমরা বলতেছি ডেইজি হুইল প্রিন্টার। দেখেন ডট ম্যাট্রিক্স মানে কি, মানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের কথা বলতেছি। ম্যাট্রিক্সটা কীভাবে করে থাকে, এটা মূলত একটা পিন থাকে, পিন প্রিন্টার, এটাকে বলা হয় পিন প্রিন্টার। কারণ কি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো পিন থাকে, রোয়ের অনেকগুলো পিন থাকে, যে রোয়ের পিনগুলোর মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে পেজে হচ্ছে লেখাটা ছাপা হয়ে থাকে, যে কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্টার বলতেছি। ডট ম্যাট্রিক্সের সমস্যা হচ্ছে এটা একটা ক্যারেক্টার অ্যাট এ টাইম সে প্রিন্ট করতে পারে, অর্থাৎ অ্যাট এ টাইম যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র একটা ক্যারেক্টারই সে প্রিন্ট করবে, এবং এটা হচ্ছে বাই ডিরেকশনাল। আচ্ছা, এরপর ডেইজি হুইল যদি প্রিন্টারের কথা বলা হয়, ডেইজি হুইল প্রিন্টারগুলো হচ্ছে এখানে হচ্ছে প্যাটেলের মাধ্যমে বা টাইপরাইটারে যে কিগুলো থাকে, একটু আগে আমরা বলে আসছি কিবোর্ডের যে কিগুলো থাকে এই টাইপরাইটারে কিগুলোর মতো থাকে, এবং হচ্ছে এগুলো হচ্ছে ফুললি হচ্ছে ফ্রমস অন প্যাটেলস, অর্থাৎ প্যাটেলসের মাধ্যমে হয়ে থাকে, এবং হচ্ছে যে টাইপরাইটারগুলো আমরা ব্যবহার করে থাকি, যে টাইপরাইটার যেভাবে কি হয় অর্থাৎ একটার পর আসতেছে, ঠিক একইভাবে হচ্ছে এখানেও এটা একটার পর একটা করে আসতে থাকে, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ডেইজি হুইল প্রিন্টার বলে থাকি। লাইন প্রিন্টার বলার কারণ হচ্ছে এটা একটা লাইন একই সাথে হচ্ছে প্রিন্ট করে থাকে, যে কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে লাইন প্রিন্টার বলতেছি, এবং এটা খুবই হাই স্পিড একটা প্রিন্টার, অর্থাৎ একই সাথে এন্টার পুরো লাইনটাকে সে হচ্ছে প্রিন্ট করতে পারে, এই কারণে একে আমরা বলতেছি হচ্ছে লাইন প্রিন্টার। পরবর্তী আমরা বলতেছি ড্রাম প্রিন্টার, এটা এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই ড্রাম প্রিন্টারটা কি করে, এটা হচ্ছে ড্রাম প্রিন্টারটা যেটা, যে আপনার এখানে যখন হচ্ছে প্রিন্ট হচ্ছে তখন এখানে একটা সিলিন্ডার ড্রাম থাকে এই প্রিন্টারটাতে, এই সিলিন্ডার ড্রামটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রিন্টিং মেকানিজমের মাধ্যমে হচ্ছে প্রিন্ট করে থাকে হচ্ছে এই ড্রাম প্রিন্টারে করে থাকে। আচ্ছা, এখানে রিবন থাকে, যে রিবনের সাহায্যে হচ্ছে ক্যারেক্টারগুলো উঠানো হয়ে থাকে, রিবন থাকে যে রিবনের মাধ্যমে হচ্ছে ক্যারেক্টারগুলো উঠানো হয়ে থাকে, এবং আরেকটা বিষয় হচ্ছে ড্রাম প্রিন্টারে একটা হ্যামার লাইন থাকে, এই হ্যামার লাইনের মাধ্যমে আপনার হচ্ছে হ্যামারগুলো পেপারে হচ্ছে পুশ করে, এবং পুশ করার ফলে হচ্ছে লাইনগুলো হচ্ছে ছাপা হয় বা প্রিন্ট হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী যেটাকে আমরা বলতেছি নন ইম্প্যাক্ট প্রিন্টার বলতেছি, অর্থাৎ ইম্প্যাক্ট প্রিন্টারের পরে যে পার্টটা ছিল আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কেমিক্যাল ব্যবহার করা হয় এবং ইঙ্কজেট টেকনোলজি ব্যবহার করা হয়। আপনারা দেখবেন প্রিন্টারের গায়ে লেখা থাকে ইঙ্কজেট প্রিন্টার লেখা থাকে, এই ইঙ্কজেট প্রিন্টারগুলো যে লেখা থাকে এগুলো সবগুলি হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়ে থাকে এগুলো মূলত হাই কোয়ালিটির গ্রাফিক্স ছবি করার জন্য আপনার হচ্ছে এই প্রিন্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কোয়ালিটিফুল ছবি করার জন্য। নর্মালি দোকানে দেখবেন ছবি থেকে যে ছবি করা হয়, আপনি দেখবেন যে প্রিন্টারগুলো ব্যবহার করা হয় ওই প্রিন্টারগুলো মূলত হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার ব্যবহার করা হয়, যার মাধ্যমে হচ্ছে যেহেতু এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং ইঙ্কজেট যে টেকনোলজি ব্যবহার করার ফলে এখানে হচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে গ্রাফিক্স ভিউ বা গ্রাফিক্যাল ছবি প্রিন্ট করা যায়। আচ্ছা, এরপর আসেন যে নন ইম্প্যাক্ট প্রিন্টারের ভিতরে আবার কিছু পার্থক্য, মানে প্রকারভেদ, যেই প্রকারভেদগুলোকে আমরা বলতেছি ইঙ্কজেট একটা, আরেকটাকে আমরা বলতেছি থার্মাল একটা, আরেকটাকে আমরা বলতেছি লেজার প্রিন্টার একটা। দেখেন ইঙ্কজেট প্রিন্টার যেটা বলা হয়ে থাকে, ইঙ্কজেট প্রিন্টারটা মূলত হচ্ছে যেটা, যে ইমেজ থেকে হচ্ছে পেপারে আপনার যেই কি বলে যে হাই কোয়ালিটিফুল যে টেক্সট বা ইমেজগুলো, এই টেক্সট বা ইমেজগুলো আনার জন্য হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে, এবং এখানে হচ্ছে ছোট ড্রপলেস কিছু হচ্ছে ইঙ্ক ব্যবহার করা হয়, ছোট ড্রপলেস ইঙ্ক ব্যবহারের মাধ্যমে হচ্ছে
খুব সহজে হচ্ছে এই ইঙ্কটা পড়ে, ইঙ্কটা পড়ার পরে ওই যে অক্ষরগুলো থাকে সে অক্ষরগুলো হচ্ছে ছাপা হয়ে থাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। থার্মাল প্রিন্টারটা কোথায় ব্যবহার করা হয়? নর্মালি থার্মাল প্রিন্টারটা হচ্ছে সুপার শপগুলোতে যে প্রিন্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে আপনি সুপার শপে যখন কোনো কিছু দিয়ে আপনি কিনতে যান, কিনতে যাওয়ার পর একটা ওরা বিশেষ ধরনের একটা প্রিন্টার ব্যবহার করে, যে প্রিন্টারটার মাধ্যমে হচ্ছে আপনার যে কী কী কিনছেন, কত টাকা মেমো হয়েছে, সব ডিটেলসগুলো আপনার যে চলে আসছে, এই চলে আসাটাকে আমরা বলতেছি এই প্রিন্টারগুলো মূলত হচ্ছে থার্মাল প্রিন্টার। এই প্রিন্টারগুলোর জন্য স্পেশাল একটা পেপার দরকার। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন সুপার শপের যেই মেনুটা আসে বা সুপার মেমোটা আসে, সেই মেমোটার কাগজটা কিন্তু একটু অন্যরকম। বা হচ্ছে এটিএম বুথ থেকে যখন আমরা টাকা তুলি, টাকা তোলার পরে যে আমাদের একটা কাগজ দেয়, সেই ট্রানজ্যাকশন পেপারটা যে দিচ্ছে, এই ট্রানজ্যাকশন পেপারটা একটু কাগজটা একটু অন্যরকম। এই কারণে হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মাল প্রিন্টার। এবং এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ক্যারেক্টার থেকে সরাসরি ফ্যাক্স মেশিনে যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করে হচ্ছে এই থার্মাল প্রিন্টার হচ্ছে প্রিন্ট করে থাকে। এবং এটা হচ্ছে বিশেষ কাজে ব্যবহার করা হয়। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে দেখা গেছে যে বিশেষ প্রিন্টের কাজে কোন প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে, যে প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে সেই প্রিন্টারটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মাল প্রিন্টার বলতেছি। এতগুলো প্রিন্টারের ভিতরে সবচেয়ে দামি প্রিন্টার যদি বিবেচনা করেন, সবচেয়ে দামি প্রিন্টার যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লেজার প্রিন্টার। এটা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট বা বলেন বা ইমেজ বলেন, যাই বলেন না কেন, এটা ব্যবহার করে থাকে। অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি টেক্সট বা সর্বোচ্চ কোয়ালিটির ইমেজ, স্পিডের যদি চিন্তা করেন স্পিড সবচেয়ে বেশি, স্পিড হচ্ছে সবচেয়ে বেশি এটা, এবং হচ্ছে দামও এটা বেশি, যেই কারণে আপনার হচ্ছে এক্সপেন্সিভ হয়ে থাকে এই প্রিন্টারটা। এবং পার্সোনাল কাজে বাসাবাড়িতে বা অফিস আদালতগুলোতে মূলত এই লেজার প্রিন্টারটা ব্যবহার করে থাকে। এবং এর একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিফারেন্ট স্টাইলে আপনার হচ্ছে সাইজ এবং স্টাইল মেনটেন করে হচ্ছে প্রিন্ট করতে পারে। এর একটা বিশেষ এটা বৈশিষ্ট্য যেটা অন্য প্রিন্টারগুলো পারে না। যেমন থার্মাল প্রিন্টার আপনারা দেখবেন সব যেখানে যান না কেন একই রকম লেখা দেখবেন, কখনো চেঞ্জ দেখবেন না। বাট লেজার প্রিন্টারের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিফারেন্ট স্টাইল ফলো করতে পারে, ফলো করে সবচেয়ে কোয়ালিটিফুল হচ্ছে আপনার ছবি বা ইমেজ যেটাই বলি না কেন বা টেক্সট যেটা বলি সেটা হচ্ছে প্রিন্ট করতে পারে। এই কারণে এর দামও বেশি এবং স্পিডটা এর অনেক বেশি হয়ে থাকে। আচ্ছা, এবার দেখেন ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টার একটা, আচ্ছা একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার বলতেছি। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টারটা মূলত ব্যবহার করা হয় এটা হচ্ছে যখন হিউজ আকারের কোনো কিছুর প্রয়োজন হচ্ছে ফরম্যাট প্রিন্টিংয়ের জন্য, তখন হচ্ছে আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টারটা ব্যবহার করে থাকি। আর মূলত বড় যে দোকানগুলো আছে বা বড়গুলো প্রিন্টিং প্রেসগুলো আছে, এই প্রিন্টিং প্রেসগুলোতে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে প্রিন্ট অতি দ্রুত হয় বাট কস্ট কম হয়। অর্থাৎ এখানে হচ্ছে প্রিন্ট হচ্ছে ফাস্ট বাট মেকিং লো কস্ট, অর্থাৎ কস্ট কমানোর জন্য এবং প্রিন্ট দ্রুত গতিতে করানোর জন্য যে প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে সেই প্রিন্টারটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার বলতেছি। আরেকটা প্রিন্টার আমরা যেটা বলতেছি ফটোকপি, যে দোকানগুলোতে দেখবেন যে প্রিন্টারগুলো ব্যবহার করা হয়, ফটোকপি দোকানগুলোতে মূলত ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টারটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ফটোকপি আপনার ইলেকট্রোগ্রাফিক টেকনোলজি ব্যবহার করে এই প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটা হচ্ছে ফটোকপির মেশিনে দোকানগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের হচ্ছে প্রিন্টারের প্রকারভেদ। এখন এই প্রিন্টারের প্রকারভেদ থেকে মূলত আপনার কার্যাবলী আসে না পরীক্ষাতে, এখান থেকে মূলত যে ধরনের কোশ্চেন আসে এক্সাম্পলগুলো, যেমন এরকম কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার আর নিচের কোনটি নন ইম্প্যাক্ট প্রিন্টার, এই টাইপের কোশ্চেন হতে পারে। আবার নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ, এরকম টাইপেরও কোশ্চেন হতে পারে। আচ্ছা, প্লটার এটা হচ্ছে এক ধরনের বিশেষ প্রিন্টার, কিন্তু এটার একটা কাজ আছে, বিশেষ কাজ। যেহেতু বিশেষ প্রিন্টার, কাজগুলো কীরকম, যেমন বড় ছবি, গ্রাফ, জমির ম্যাপ, বাড়ির ডিজাইন, এই কাজগুলো করার জন্য আমরা এই প্রিন্টারটা ব্যবহার করে থাকি, প্লটার প্রিন্টারটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলতেছি কি, প্লটার হচ্ছে এক ধরনের বিশেষ প্রিন্টার, যে প্রিন্টারটা কি করে থাকে, বিশেষ প্রিন্টারটা হচ্ছে বড় ছবি বলেন, গ্রাফ বা জমির ম্যাপ বা বাড়ির যে ডিজাইনগুলো যে পেজে আমাদের প্রিন্ট করা হয়ে থাকে সেই প্রিন্টগুলো করার জন্য আমরা হচ্ছে প্লটারটা ব্যবহার করে থাকি।
খেয়াল করেন, দে আর মেইনলি ইউজ টু প্রডিউস লার্জ ড্রয়িংস অর ইমেজ সাচ অ্যাজ কনস্ট্রাকশন প্ল্যান্স, অর্থাৎ বাড়ির ডিজাইন যেটা বলতেছি, ব্লু প্রিন্টস ফর মেকানিক্যাল অবজেক্ট, অর্থাৎ মেকানিক্যাল কোনো যদি অবজেক্ট থাকে সেই মেকানিক্যাল অবজেক্টের যে ব্লু প্রিন্টটা তৈরি করার জন্য বা ডিজাইনটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অটোক্যাড, ক্যাড, ক্যাম এই কাজগুলোতে হচ্ছে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটা বেশি ব্যবহার করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার যারা আছে তাদের কাজগুলো করার জন্য হচ্ছে এই ধরনের প্রিন্টারটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখানে দুই ধরনের প্লটার ব্যবহার করা হয়ে থাকে সাধারণত, একটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্ল্যাট বেড, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ড্রাম। আচ্ছা, মূল পার্থক্যটা হচ্ছে ফ্ল্যাট বেড যে প্লটারটা হয়ে থাকে এই প্লটারটা মূলত স্মল সাইজ হয়ে থাকে বা সাইজটা একটু ছোট হয়ে থাকে, যেটা হচ্ছে একটা টেবিলের মতো। কিন্তু যখন ড্রাম প্লটারটা বলা হচ্ছে, ড্রাম প্লটারটা মূলত হচ্ছে বড় সাইজের আপনার কাগজ প্রিন্ট করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে বিগ সাইজ। অর্থাৎ তার মানে আমরা মূল পার্থক্য কি, মূল পার্থক্য হচ্ছে ফ্ল্যাট বেডটা হচ্ছে ছোট সাইজ কাগজের জন্য, আর যদি বড় সাইজ কাগজ হয় তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ড্রাম প্লটার বলতেছি। এছাড়া এগুলো তো সবগুলো আমরা আউটপুট ডিভাইসের কথা বললাম, এছাড়া আরও কিছু আউটপুট ডিভাইস আছে যে আউটপুট ডিভাইসগুলোকে আমরা বলতেছি, একটা হচ্ছে স্পিকার, একটাকে আমরা বলতেছি হেডফোনস, একটাকে আমরা বলতেছি হচ্ছে প্রজেক্টর। অর্থাৎ স্পিকারের মাধ্যমে হচ্ছে সাউন্ড যে আমাদের কাছে আসতেছে সেটা একটা হচ্ছে আউটপুট ডিভাইস। হেডফোন আমরা কানে ব্যবহার করে থাকি, যে সাউন্ডটা যে আসতেছে সেটার জন্য আমরা এটাকে বলতেছি আউটপুট ডিভাইস, যেহেতু আমি এখানে ইনফরমেশন পাচ্ছি বা রেজাল্ট পাচ্ছি। এবং সর্বশেষ আমরা যেটাকে বলতেছি প্রজেক্টর, প্রজেক্টরের মাধ্যমে মূলত ক্লাসরুমগুলোতে বা ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতে প্রজেক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ মনিটরে যেই কাজটা করা হচ্ছে, মনিটরে যেই গ্রাফিক্যাল ভিউটা দেওয়া হচ্ছে, সেই গ্রাফিক্যাল ভিউটা যখন প্রজেক্ট একটা বড় একটা জায়গাতে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রজেক্টর, যে ডিভাইসটার মাধ্যমে দিয়ে থাকি আমরা সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রজেক্টর বলতেছি। তার মানে খেয়াল করে দেখেন, আমরা যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের কথা আমরা বলে আসছি, আচ্ছা ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে যে ইউনিটের কথা আমরা বললাম, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে সকল ডিভাইসের মাধ্যমে মূলত কি করা হয়, গ্রাফিক্যাল একটা ভিউ দাঁড় করানো হয়, গ্রাফিক্যাল ভিউ, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে আপনার ভিডিও বা ভিজুয়াল ডিসপ্লে। তাহলে দেখেন মনিটরের মাধ্যমে আমরা গ্রাফিক্যাল ভিউ পাচ্ছি, আচ্ছা তাহলে মনিটর কি বলতে পারি, একটা ভিডিও। আবার দেখেন প্রজেক্টরের মাধ্যমে আমরা পাচ্ছি, তাহলে আমরা প্রজেক্টরকে বলতে পারি হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলতে পারি, অর্থাৎ যেটার মাধ্যমে আপনি কোনো কিছু হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারতেছেন ডিসপ্লের মাধ্যমে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলতেছি। আচ্ছা, এখন কিছু কিছু ডিভাইসে যে ডিভাইসগুলো একই সাথে কি করা হয়, ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। অর্থাৎ ইনপুট আউটপুট মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ইনপুট ডিভাইস, কোনো কোনো ক্ষেত্রে আউটপুট ডিভাইস। দ্যাট মিনস কোনো কোনো ক্ষেত্রে আমি সেটার মাধ্যমে হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন নিয়ে থাকি, আবার কোনো কোনো ক্ষেত্রে কি করে থাকি, কোনো কোনো ক্ষেত্রে সেটার মাধ্যমে হচ্ছে রেজাল্ট বা ইনফরমেশন দিয়ে থাকি। এই ডিভাইসগুলোকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মিক্সড ডিভাইস। অর্থাৎ এটা আরেকটা নাম হচ্ছে মিক্সড ডিভাইস। মিক্সড ডিভাইস অর্থাৎ যে ডিভাইসগুলোর মাধ্যমে আমি হচ্ছে একই সাথে ইনপুট দিচ্ছি এবং আউটপুট পাচ্ছি। তাহলে কোনগুলো, মডেমস। মডেম মানে কি, মডেম মানে হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, যেটা ব্যবহার করা হয় কিসে, যেটা ব্যবহার করা হচ্ছে সিগন্যালকে রূপান্তরের জন্য, সিগন্যাল মানে কি, সিগন্যাল মানে হচ্ছে দুই ধরনের সিগন্যাল হয়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর এটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই অ্যানালগ থেকে ডিজিটালের রূপান্তর বা ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তরের করার জন্য আমরা যেটা ব্যবহার করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে মডেম বলতেছি, যেটাকে আমরা বলতেছি একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস বলতেছি। 2 নাম্বার বলতেছি আমরা নেটওয়ার্ক কার্ড, এটা আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি এনআইসি, বা এটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক কার্ড। এটা আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ল্যান কার্ড। এটা মূলত ব্যবহার করা হয় কোথায়, এটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে আপনার ডিভাইস বা কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ স্থাপনের জন্য, যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেই ডিভাইসটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক কার্ড বা এনআইসি বা হচ্ছে ল্যান কার্ড বলতেছি। তারপর টাচ স্ক্রিন আমরা মোবাইলে ব্যবহার করে থাকি, যেটাতে একই সাথে আমরা ইনপুট দিচ্ছি এবং আউটপুট পাচ্ছি। আচ্ছা হেডসেট দ্যাট মিনস হচ্ছে কিছু হেডসেট আছে যেগুলো দিয়ে আমরা একই সাথে কথা বলি এবং হচ্ছে কথা শুনি।
অর্থাৎ কথা বলা এবং কথা শোনা দুইটাই যদি একসাথে করা যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে হেডসেট বলে থাকি। এই হেডসেটগুলো একই সাথে দুইটা কাজ করে বিধায় আমরা একে বলতেছি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস বলতেছি। তারপর হচ্ছে ফ্যাক্স মেশিন, যে ফ্যাক্স মেশিনটা আমরা ব্যবহার করে থাকি, ফ্যাক্স মেশিনগুলো একই সাথে ইনপুট দেওয়া যায় এবং আউটপুট পাওয়া যায়, এই কারণে এটাকে বলা হয় ইনপুট আউটপুট ডিভাইস। এর সাথে আরেকটাকে অ্যাড করতে পারেন টিভি। খেয়াল রাখবেন টিভিটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, কিন্তু মনিটর হচ্ছে শুধুমাত্র আউটপুট ডিভাইস। মনিটর হচ্ছে শুধুমাত্র আউটপুট, কিন্তু টিভিটা হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। অর্থাৎ টিভি আপনার একই সাথে ইনপুট নিচ্ছে এবং ইনপুট নেওয়ার পরে আপনাকে হচ্ছে আউটপুট প্রদান করতেছে, এই কারণে আমরা টিভিকে বলতেছি ইনপুট আউটপুট ডিভাইস, বাট আমরা মনিটরকে বলতেছি শুধুমাত্র আউটপুট ডিভাইস বলতেছি। আচ্ছা, এখন কিছু পোর্ট আমরা ব্যবহার করে থাকি, নর্মালি কিছু পোর্ট ব্যবহার করে থাকি, যে পোর্টগুলোকে আমরা বলতেছি ইনপুট আউটপুট বা আইও পোর্ট বলতেছি। আচ্ছা, দেখেন ডেটা যখন ট্রান্সমিট হয়, ডেটাটা মূলত দুই ধরনের ট্রান্সমিট হয়, একটাকে আমরা বলি সিরিয়াল, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল। সিরিয়াল এবং প্যারালাল দুইটা ওয়েতে আপনার হচ্ছে ডেটাটা ট্রান্সফার হয়। আচ্ছা, কীরকমভাবে? সিরিয়ালি মানে হচ্ছে একটা একটা বিট করে যাবে, বাট প্যারালাল মানে হচ্ছে অনেকগুলো বিট একসাথে যাবে, অ্যাট এ টাইম যাবে। যদি অনেকগুলো বিট একসাথে অ্যাট এ টাইম যায় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল, অ্যাট এ টাইম গেলে। আর যদি একটা একটা করে যায় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে সিরিয়াল বিট। আচ্ছা, তাহলে প্যারালাল পোর্টের কথা যখন আমরা বলতেছি, প্যারালাল পোর্ট কি করতেছে? প্যারালাল পোর্ট ইট ইজ অ্যান ইন্টারফেস ফর কানেক্টিং 8 অর মোর ডেটা ওয়্যারস, অর্থাৎ 8 বা 8-এর অধিক যদি ডেটা ওয়্যারকে একসাথে কানেক্ট করতে পারে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল পোর্ট বলতেছি। দ্যাট মিনস একসাথে আপনার ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে। বাট যখন আমরা সিরিয়ালের কথা বলবো, খেয়াল করেন সিরিয়াল যখন করব তখন দেখেন সিরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, সিরিয়ালের ক্ষেত্রে হচ্ছে 1 বিট অফ ডেটা থ্রু এ সিঙ্গেল ওয়্যার, অর্থাৎ একটা সিঙ্গেল ওয়্যারের মাধ্যমে কত বিট যাবে? একটা বিট যাবে যখন, তখন আমরা তাকে বলতেছি, যে পোর্টটা ব্যবহার করি সেই পোর্টটাকে আমরা বলতেছি সিরিয়াল পোর্ট বলতেছি। আরেক ধরনের পোর্ট আমরা ব্যবহার করি, সবচেয়ে জনপ্রিয় এখন যে পোর্টটা ব্যবহার করা হচ্ছে সেই পোর্টটাকে আমরা বলতেছি ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। সবচেয়ে বেশি এই পোর্টটা এখন ব্যবহার করা হয়ে থাকে। আর সর্বশেষ আরেকটা যেটা হচ্ছে আমরা বলতেছি যে ফায়ারওয়্যার। ফায়ারওয়্যারটা মূলত কি করে? ফায়ারওয়্যারটা মূলত আপনার অডিও এবং ভিডিওকে কানেক্ট করে, অর্থাৎ অডিও প্লাস ভিডিও কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে ফায়ারওয়্যার ব্যবহার করতেছি। অডিও এবং ভিডিওকে দুইটাকে একসাথে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে ফায়ারওয়্যার ব্যবহার করি। এখন দেখেন এই যে আমরা কম্পিউটারের এত ইতিহাস কথাবার্তা বললাম, হার্ডওয়্যারের কথা বললাম, তাহলে কম্পিউটার ইতিহাসের কথা যদি বলি, ইতিহাসগুলো আসলে কি? দেখেন কম্পিউটারকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি, জেনারেশন ওয়াইজ ভাগ করতে পারি। তো কম্পিউটারকে যদি আমরা জেনারেশন ওয়াইজ ভাগ করতে চাই তাহলে মূলত আমরা ভাগ করতে পারি হচ্ছে 5টা জেনারেশনে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ফিফথ। এখন এই যে জেনারেশনগুলোকে আমরা কম্পিউটারের জেনারেশনগুলোকে ভাগ করলাম, এই ভাগ করার কিছু কারণ আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা জেনারেশনের কিছু নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে এই জেনারেশনগুলোকে আমরা ভাগ করছি। কীরকম? যেমন আমরা যখন ফার্স্ট জেনারেশনের কথা বলি, ফার্স্ট জেনারেশনে মূলত কী ছিল? ফার্স্ট জেনারেশন মূলত ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতাম আমরা কম্পিউটার ক্ষেত্রে। বাট সেকেন্ড জেনারেশনের যখন কথা আমরা বলা শুরু করলাম, সেকেন্ড জেনারেশনে মূলত আমরা ব্যবহার করা শুরু করি হচ্ছে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু করি। কিন্তু থার্ড জেনারেশনে যখন আসলাম আমরা ট্রানজিস্টরের পরিবর্তে আমরা ব্যবহার করা শুরু করলাম আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। ফোর্থ জেনারেশনে আইসির আর একটা বৃহৎ একটা রূপ যেটাকে আমরা বলি এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা, এলএসআই। কিন্তু ফিফথ জেনারেশন যখন আসলাম তখন এটাকে আর একটু বড় কল্পনা করলাম, যেটাকে আমরা বলতাম ভিএলএসআই, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগটাকে আমরা বলতেছি ফিফথ জেনারেশন বলতেছি। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জেনারেশনকে আমরা যে ভাগ করলাম মূলত একটা ডিভাইসের উপর ভিত্তি করে ভাগ করলাম। এই যে ডিভাইসের উপর ভিত্তি করে ভাগ করলাম, এই ডিভাইসগুলোকে বলা হয় সুইচিং ডিভাইস, জেনারেশন সুইচিং ডিভাইস। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা জেনারেশন হচ্ছে একটা নির্দিষ্ট ডিভাইসের উপর ডিপেন্ড করে হচ্ছে ক্লাসিফিকেশন করা হয়েছে বা ভাগ করা হয়েছে। মনে রাখবেন বাংলাদেশে যখন প্রথম যে কম্পিউটারটা আসছে এই কম্পিউটারটা ছিল একটা সেকেন্ড জেনারেশনের কম্পিউটার ছিল, যেটা মূলত ছিল হচ্ছে এই যে ট্রানজিস্টর ভিত্তিক একটা কম্পিউটার। ট্রানজিস্টর ভিত্তিক, যেটাকে আমরা বলতেছি আইবিএম মডেলের একটা কম্পিউটার আসছিল বাংলাদেশে 1964 সালে আসছিল, যেটাকে স্থাপন করা হয়েছিল পাকিস্তানের অ্যাটমিক কমিশনে
বর্তমানে যেটা হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আছে। তার মানে এই সেকেন্ড জেনারেশনের সাথে বাংলাদেশের ইতিহাসের একটা সম্পর্ক আছে। আচ্ছা, আর পরবর্তীতে এই লাস্ট যে জেনারেশনটা আমরা বলতেছি ভিএলএসআই, যেটা বলতেছি এই ভিএলএসআইটাকে আমরা বলতেছি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। মনে রাখেন যে পঞ্চম প্রজন্মের বা ফিফথ জেনারেশনের প্রধান যে বৈশিষ্ট্য বা বিশেষ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আজকে মূলত আমাদের লেকচারের যে মূল বিষয়টা ছিল হচ্ছে হার্ডওয়্যারের যে পার্টটা ছিল এবং কম্পিউটারের কিছু বেসিক যে ধারণাগুলো ছিল। হার্ডওয়্যারের মেইন পার্ট, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে মূলত হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো নিয়ে বেশি আলোচনা করেছি এবং কম্পিউটারের কিছু বেসিক কিছু ধারণা দেওয়ার ট্রাই করেছি। এই ক্ষেত্রে পরীক্ষাতে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, যে হার্ডওয়্যারের যে পার্টগুলো, যে ইনপুট ডিভাইস আমরা যে বলতেছি, ইনপুট ডিভাইসের যে এক্সাম্পলগুলো বলতেছি, এক্সাম্পলগুলো হচ্ছে ব্যাংকের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যাংকে প্রতিবারই দেখা গেছে যে এখান থেকে হচ্ছে কোশ্চেন আসে। সো ফার্স্টলি আপনি যে কাজটা করতে হবে আপনাকে, প্রথমত আপনি হচ্ছে ভালো করে ইনপুট এবং আউটপুট ডিভাইসটা বুঝতে হবে এবং হচ্ছে এর এক্সাম্পলগুলো একটু ভালো করে জানতে হবে এবং কিছু কিছু এক্সাম্পলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, যেমন ওএমআর, ওসিআর, এমআইসিআর এর যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে একটু ডিটেলস জানবেন, যে জিনিসগুলোকে আপনাকে পড়ানো হয়েছে। তো এই বিষয়গুলোকে একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব এই লেকচার থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।